আসসালামু আলাইকুম। জাস্ট অ্যাজ প্রমিসড ২৭ তারিখে চলে এলাম Oppo Reno 8T রিভিউ নিয়ে এবং অনেকদিন পর Oppo বাংলাদেশে অফিসিয়ালি কোনো Reno লাইনআপের ফোন লঞ্চ করলো এবং আমার মনে হয় অনেকদিন পর অফিসিয়াল এই মার্কেটে Oppoর এই ফোনটা বেশ স্ট্রং একটা কন্টেন্ডার হতে যাচ্ছে। প্রথমে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই যেটা আপনারা সবথেকে বেশি জিজ্ঞেস করেন আমাকে কমেন্ট সেকশনে, তা হলো প্রাইস। তো এই ফোনটার লঞ্চ হচ্ছে ৩২,৯৯৯ টাকায় বা ৩৩,০০০ টাকায় বলতে পারেন এবং ফোনটির যেই ভেরিয়েন্ট আপনারা এই প্রাইসে পাচ্ছেন সেটা হলো ৮/১28 GB ভেরিয়েন্ট। এছাড়াও ফোনটাতে রয়েছে 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং তার থেকেও ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যেটা প্রিভিয়াসলি আমরা Oppoর একটা ফোনে দেখেছিলাম সেটা হচ্ছে মাইক্রোস্কোপ লেন্স। তো এটাতে আপনারা 40x মাইক্রোস্কোপ পাচ্ছেন, যেটা নিয়ে আমরা আরেকটু ডিটেলে কথা বলবো ক্যামেরা সেকশনে। তবে ওভারঅল এটা কেমন প্যাকেজ সেটাই আমরা দেখবো আজকের ভিডিওতে এবং জানাবো আমার গত এক সপ্তাহের ব্যবহারের যে এক্সপিরিয়েন্স সেটা। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। তো স্টার্ট করবো আনবক্সিং দিয়ে এবং Oppoর আনবক্সিং এক্সপিরিয়েন্স বরাবরই বেশ ভালো থাকে কারণ তারা বক্সে মোটামুটি সব অ্যাক্সেসরিজ প্রোভাইড করে দেয় এবং এই ফোনটার বক্স ওপেন করেও আপনারা প্রথমে পাবেন একটি এনভেলপ যেখানে আপনার অপ্রয়োজনীয় কিছু কাগজপত্র, একটি সিম ইজেকশন টুল এবং একটি সিলিকন কেস রয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ এটা অনেকটা ফ্রস্টেড একটা লুক দিচ্ছিল ফোনটাকে। এবং পরের কম্পার্টমেন্টে আপনারা পাচ্ছেন ফোনটা, যেটাকে আপাতত সাইডে রেখে দিচ্ছি। দেন আপনারা পাচ্ছেন একটি টাইপ A টু টাইপ C কেবল এবং এই 33 ওয়াটের সুপারভুক চার্জিং। আনফর্চুনেটলি বক্সে আমরা কোনোরকম 3.5mm ইয়ারফোন পাচ্ছি না, যেটা প্রিভিয়াসলি আমরা Oppoর ফোনগুলোতে দেখতাম। তবে এটা ছাড়া বাকি সব কিছু আপনারা বক্সে পাচ্ছেন। দেন আমরা যদি ফোনের ডিজাইনে চলে আসি, আমরা জানি Oppoর Reno লাইনআপ সবসময় খুব বেশি ডিজাইন ফোকাসড হয়ে থাকে এবং কিছুটা এলিগেন্ট লুকিং হয় এবং এই ফোনটার ডিজাইনও অলমোস্ট সেরকমই। বেশ একটা ক্লাসি লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে এর রেয়ার পার্টে এবং এটা হচ্ছে ফাইবার গ্লাস লেদার ফিনিশ, যেটা Oppoর ভাষ্যমতে। এবং এটা যখন আপনারা দূর থেকে দেখবেন বা হাতে ধরে ফিলও করবেন তখন আপনার কাছে অলমোস্ট লেদারে লাইক একটা ফিল হবে, যদিও এটা লেদার না। এবং লেদার না হওয়ার কারণে যেটা সুবিধা তা হচ্ছে এটা কিন্তু লং টার্মে আপনাকে একটা ভালো ডিউরেবিলিটি দেবে, কারণ লেদার সাধারণত ওভার দ্য টাইম কিছুটা ওয়্যার অ্যান্ড টিয়ারের মধ্যে দিয়ে যায়, যদিও সেটা অনেকের কাছেই ভালো লাগে। বাট এরকম একটা স্ট্যান্ড আউট কালারে যদি আপনারা অরিজিনাল লেদার ইউজ করেন সেক্ষেত্রে এটার কর্নারগুলো কিছুটা ডার্ক হয়ে যাবে এবং তখন দেখতে কিন্তু অ্যাস্থেটিক্যালি অত বেশি প্লিজিং লাগে না। তো এখানে আমার মনে হয় ম্যাটেরিয়াল চয়েসটা ঠিক আছে। এছাড়া এখানে বেশ কিছু হ্যান্ড স্টিচ টাইপের একটা ফিল দেওয়া হয়েছে, যদিও এগুলো পুরোটাই আসলে আর্টিফিশিয়াল। আর তাছাড়া এখানে আপনারা ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন, বেশ বড়সড় ক্যামেরা বাম্পই আমি বলবো। তবে ফোনের যে থিকনেস সেটা কিন্তু আবার যথেষ্ট কম, 7.8mm। বাট ডিসপাইট বিং এ ভেরি থিন ফোন, Oppo managed to pack 5000 mAh battery on this phone. So let's talk about the battery life. তো এই ফোনটাতে যে প্রসেসর রয়েছে মিডিয়াটেকের Helio G99, এটা কিন্তু 6nm আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর এবং এটা খুব বেশি এনার্জি হেভি না, যার কারণে 5000 mAh ব্যাটারি এবং এতে থাকা যে 90Hz এর প্যানেল, এগুলো দিয়ে আপনি মোটামুটি বেশ ভালো ব্যাটারি লাইফ পাবেন। ইনফ্যাক্ট আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি এতে ইজিলি 4G অন করেও আমি যখন সারাদিন বাইরে ছিলাম সেই ক্ষেত্রেও ইজিলি আমি এটাতে 8 থেকে 9 ঘন্টা স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম এবং যে কোনো ক্যাটাগরির ইউজারই আসলে এই ব্যাটারি লাইফে স্যাটিসফাইড হবে। আর এটার সাথে কিন্তু আপনারা বক্সে 33 ওয়াটের ভুক চার্জারও পাচ্ছেন, যেটা আপনাকে খুবই ফাস্ট চার্জ করতে হেল্প করবে ফোনটা, যেটা আপনি প্রিভিয়াসলি Oppoর কোনো ফোন ব্যবহার করে থাকলে অলরেডি জানেন। এছাড়া ইন অ্যান্ড আউটস নিয়ে যদি বলি, ফোনটার রাইট সাইডে আপনারা পাওয়ার বাটন পাচ্ছেন, যেটা খুবই কনভিনিয়েন্ট একটা পজিশনে থাকে। আর এর যে অপোজিট সাইড সেখানে রয়েছে ভলিউম রকার। এর উপরে আপনারা পাচ্ছেন সিম স্লট, যেখানে আপনারা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটও পেয়ে যাবেন দুটো সিমের পাশাপাশি। আপার পোর্শনে শুধুমাত্র একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন রয়েছে আর বটমে রয়েছে স্টিল 3.5mm হেডফোন জ্যাক পোর্ট। আর এই ফোনটার সব থেকে ভালো লেগেছে আমার কাছে যে ব্যাপারটা তা হলো এর স্টিরিও স্পিকারের সাউন্ড। এটা টপ এবং বটম পোর্শনের যে স্পিকার সাউন্ড সেটা আমার কাছে অনেক বেশি ব্যালেন্সড এবং রিচার মনে হয়েছে। ইভেন আপনি যদি ফুল ব্লাস্টেও কোনো কিছু শুনেন সেই ক্ষেত্রে আপনার কাছে ডিস্টর্টেড সাউন্ড মনে হবে না, বেশ রিচার এবং একটা ডিপ সাউন্ড আমি পাচ্ছিলাম এবং এই কম্বিনেশনটা আমার মনে হয় লাউড স্পিকার এক্সপিরিয়েন্সকে অনেকটা এনহ্যান্স করেছে। এছাড়া ফোনটার ফ্রন্টে আপনারা যে ডিসপ্লে পাচ্ছেন 6.78 ইঞ্চের, এটাও কিন্তু বেশ ভালো একটি প্যানেল, অ্যামোলেড প্যানেল অফকোর্স। এবং এখানে আপনারা কর্নারে যে পাঞ্চ হোল কাট আউট পাচ্ছেন সেটার সাইজও যথেষ্ট ছোট, বাট এখানে বটম চিনটা একটু বড় মনে হয়েছে। অ্যাটলিস্ট এই বাজেট রেঞ্জের একটা ফোনে আমার মনে হয় বটম চিনটা আরেকটু মিনিমাইজড হলে ভালো লাগতো, বাট বাকি দিকের বেজেলগুলো অত বেশি নোটিসেবল না, সো এটা নেগলিজেবল বলা যায়, বাট ইটস আপ টু ইউ। তবে ডিসপ্লে প্যানেল নিয়ে আমার তেমন কোনো কমপ্লেইন নেই, সো এটা অনেকটা সুইট স্পট। আপনার খুব বেশি ব্যাটারি কনজিউম হবে না 120 Hz মতো, আবার 60 Hz মতো চপিও লাগবে না, সো আপনারা মোটামুটি একটা মিডল গ্রাউন্ডে থাকবেন। আর একই সাথে এটাতে যে ব্রাইটনেস সেটাও কিন্তু বেশ ভালো এবং এটা আমি একেবারে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেও আমার কাছে কোনো রকম ইস্যুস ফেস করিনি। তাছাড়া ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, টাচ রেসপন্সিভনেস সব কিছুই একেবারে টপ নচ ছিল। সো আপনি মিডিয়া কনজিউম করেন বা গেমিং করেন, ফোনটাতে আপনারা খুবই এনজয় করবেন এর ডিসপ্লে। আর এতে যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে এটাও বেশ ভালো, ফাস্ট কাজ করে, বাট একটু নিচের দিকে।
হ্যান্ড টকিং অ্যাবাউট দ্য গেমিং পার্ট, এই ফোনটার শুরুতেই যেটা মেনশন করলাম যে G99 পাওয়ার একটি ফোন, এবং এই প্রসেসর দিয়ে কিন্তু অনেকগুলো ফোন আমি রিভিউ করেছি প্রিভিয়াসলি, এবং প্রত্যেকটার প্রাইস রেঞ্জ কিন্তু আসলে 27-28 হাজার টাকার মধ্যেই ছিল, এবং এই প্রসেসরটা অনেকটাই এখন ট্রাইড অ্যান্ড প্রুভেন। সো আপনারা মোটামুটি বেশ ভালো ডে টু ডে লাইফ পারফরমেন্স পাবেন, পাশাপাশি যারা গেমার রয়েছেন তারাও আসলে এটাতে বেশ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স পাবেন। ইনফ্যাক্ট আমি যদি অ্যাসফল্ট 9-এর কথা বলি, এটা আমি একেবারে অল সেটিং ম্যাক্স করেও একেবারে কনসিস্টেন্টলি 30 FPS পাচ্ছিলাম, বাট রেসিং গেম, সো 30 FPS আপনার কাছে অনেক কম মনে হলেও অ্যাকচুয়ালি আপনি যখন গেম খেলবেন আপনার কাছে এর ডিসপ্লেতে বেশ ইমার্সিভ একটা ফিল হবে। আর ডে টু ডে লাইফে এতে থাকা যে কালার ওএস সেটাও বেশ ভালো পারফর্ম করে, এবং কালার ওএস আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে বলেছি যে ওভার দ্য টাইম অনেক ম্যাচিওর হয়েছে। অল্প কিছু ব্লোটওয়্যার প্রি ইনস্টল আসে, বাট আপনারা চাইলে সেগুলো আনইনস্টল করে ফেলতে পারবেন, যেগুলো টুলস ইউটিলিটি এই টাইপের কিছু অ্যাপ। তাছাড়া ফোনটাতে কিন্তু আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13ও পাচ্ছেন, সো আপনারা এটাতে মোটামুটি বেশ কয়েকটা মেজর আপডেট পাবেন। বাট হোয়াট অ্যাবাউট দ্যাট 100 মেগাপিক্সেল ক্যামেরা পারফরমেন্স? ওয়েল, ডে লাইট, লো লাইট বিভিন্ন কন্ডিশনে আমি অনেক ছবি তুলেছি এই ফোনটা দিয়ে, সত্যি বলতে প্রায় 200-300 মতো ছবি হবে, এবং আমার কাছে এই থ্রু আউট দ্য রিভিউ পিরিয়ড যেটা মনে হয়েছে এই ফোনটার ক্যামেরা বেশ কম্পিটিটিভ একটা পজিশনে রয়েছে, স্পেশালি অফিসিয়াল মার্কেটে। এটাতে আপনারা ডে লাইট ছবিগুলো যেমনটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ডিটেল থাকে, এবং ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো, যেহেতু সেন্সর সাইজ বেশ বড় সড়ো। যদিও আপনারা রেগুলার মোডে যখন ছবি তুলবেন তখন ছবিগুলো একেবারে ব্যালেন্সড আসে, অত বেশি পাঞ্চি না বা খুব বেশি আই ক্যাচি মনে হবে না আপনার কাছে। বাট আপনি যদি ন্যাচারাল কালার পছন্দ করেন আই থিঙ্ক ইউ উইল লাইক ইট, বাট আপনার যদি একটু পাঞ্চি কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে এআই মোডে আপনি ছবি তুলতে পারেন, তখন এআইতে কিছুটা কালার ইনহ্যান্স করে এবং তখন ছবিগুলো আরেকটু পপ আউট করে। তবে ফোনটার লো লাইট পারফরমেন্স আমাকে যথেষ্ট ইমপ্রেস করেছে, অ্যাজ ইউ ক্যান সি দ্য রেজাল্টস। এটাতে নয়েজ রেশিও আমি বলবো খুব কম, এবং এটা আপনাকে মোটামুটি ক্লিনার একটা ছবি দেবে যদি আপনি একটু হাত স্টেডি করে তুলতে পারেন। বাট এখানে আমি যেটা নোটিস করেছি যে আসলে হায়ার মেগাপিক্সেলের হতে হয়তো এটার যে শাটার স্পিড সেটা লো লাইটে কিছুটা কমে যায়, সো আপনি যদি হাত স্টেডি করে না তুলেন সেক্ষেত্রে ব্লারি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তখন আপনার মনে হতে পারে যে আসলে লো লাইটে এটার পারফরমেন্স ভালো না। তবে আপনি যদি হাত স্টেডি করে তোলেন আই থিঙ্ক আপনারা দুর্দান্ত রেজাল্টের লো লাইটেও পাবেন। এছাড়াও এতে নাইট মোডও রয়েছে, বাট নাইট মোডটা আমার কাছে কিছুটা হিট অ্যান্ড মিস মনে হয়েছে। কিছু জায়গাতে নাইট মোডে বেশ ভালো রেজাল্ট দিচ্ছিল, আবার কিছু জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল ছবিটা একটু ব্রাইট করতে গিয়ে কন্ট্রাস্ট কিছুটা কমে যায়। তবে রেগুলার 100 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে যদি আপনি খুব বেশি বোর হয়ে যান সেই ক্ষেত্রে আপনার জন্য খুবই ফান একটা ক্যামেরা রয়েছে এই ফোনে, যেটা হলো 40x মাইক্রোস্কোপ। হ্যাঁ, আপনি যদি কোনো অবজেক্টের খুবই সূক্ষ্ম ডিটেল দেখতে চান সেই ক্ষেত্রে এটা খুবই কার্যকরী। হ্যাঁ, ইউ ক্যান সি আমি এখানে একটি পাতার ছবি তুলেছি, এবং এখানে আমি মোটামুটি 20x-এ তুলছিলাম, তখনই অলরেডি আমি সব দেখতে পাচ্ছিলাম খুবই আপ ক্লোজ, আর এটা অলমোস্ট টাচ করছিল পাতাটাকে। আর যখন আমি 40x-এ দিয়েছি তখন লিটারেলি ইট ওয়াজ লাইক আমি সবই দেখতে পাচ্ছিলাম, যেটা আমি খালি চোখে দেখা কোনোভাবেই পসিবল ছিল না। তো ইটস ফান, যদিও এটা কতটুকু ইউজেবল তা আপনার উপর ডিপেন্ড করে, আপনার ইউজ কেস সিনারিওর উপর, বাট আই ওয়াজ হ্যাভিং ফান ক্যাপচারিং ফটোজ ইন দিস মোড। তো ওভারঅল যদি সাম আপ করি তাহলে এটা খুবই কম্পিটিটিভ, অ্যাটলিস্ট বর্তমানে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে। তবে রিসেন্টলি আমরা কিন্তু একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেটা হলো যে এই 30-40,000 টাকার ফোনেও কিন্তু এখন আমরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছি না, যেটা কয়েক বছর আগেও কিন্তু আসলে আমরা অ্যাভেলেবল পেতাম। তো এটা আসলে শুধুমাত্র ওপ্পোর ক্ষেত্রে সত্য তা না, প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা, স্পেশালি অফিসিয়াল মার্কেটে এগেইন, কারণ এখানে ট্যাক্সের ব্যাপারটা থাকে। এটা আসলে কিছুটা রিলেটেবল যে ট্যাক্স ইনক্রিজ হওয়ার কারণে তাদের কস্ট কাটিং করতে হচ্ছে। তবে এই বাজেট রেঞ্জে যদি ওপ্পো কোনো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইনক্লুড করতে পারতো সেক্ষেত্রে আমার মনে হয় এর ওভারঅল ক্যামেরা সেটআপকে আমি অবশ্যই 10/10 দিতাম। আর ফ্রন্টের সেলফি ক্যামেরা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, ওপ্পো বরাবরই তাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে বেশি এমফাসাইজ করে থাকে, তো এটাও তার ব্যতিক্রম না। এবং এখানেও আপনারা ডে লাইট, লো লাইট বিভিন্ন কন্ডিশনে বেশ ভালো এবং ওয়েল ডিটেল ছবি পাবেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো এর ক্যামেরার পাশে কিন্তু আপনারা একটা অরবিট লাইট পাবেন, যেটা প্রিভিয়াসলি আমরা ওপর আরেকটা ফোনে দেখেছিলাম। তো এটাতে আপনারা সেরকম একটা লাইট পাচ্ছেন যেটা রিং লাইট, এবং এটা নোটিফিকেশন আসলে জ্বলবে, বা আপনি ফোন যখন চার্জে লাগাবেন তখন আপনাকে এটা ইন্ডিকেট করবে যে আসলে কোন অবস্থায় রয়েছে ফোনটা। তো সব মিলে যদি সাম আপ করি তাহলে ওপো রেনো 80 ফোনটা আসলে রিকমেন্ড করার মতো কিনা বা কতটুকু বর্দি বলা যায়। ওয়েল, আই থিঙ্ক এটা খুবই কম্পিটিটিভ একটা প্রাইস করেছে এখানে ওপো। তবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে অফিসিয়াল মার্কেটে তো G99 দিয়ে আমরা 27-28 হাজার টাকার ফোনও দেখেছি, বাট ওভারঅল এখানে আপনারা যে প্যাকেজটা পাচ্ছেন 90 হার্জের হাই রিফ্রেশের ডিসপ্লে, তাছাড়া এখানে আপনারা বেশ চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন, একই সাথে ক্যামেরা পারফরমেন্স ভালো। তো সব মিলিয়ে এটা আমার মনে হয় বেশ ভালো একটা প্যাকেজ যদি আপনি একটু প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পেতে চান। সো আমার মনে হয় এই ফোনটা অবশ্যই রিকমেন্ড করার মতো একটা ফোন, বাট এগেইন কিনবেন কিনা সেই ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। আর হ্যাঁ, ফোনটার সেল শুরু হচ্ছে আগামী মার্চের 6 তারিখ থেকে, এবং এখন প্রি অর্ডার চলছে। আর প্রি অর্ডারে আপনারা বেশ কিছু এক্সাইটিং গিফটও পেয়ে যাবেন, যার মধ্যে আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং লেগেছে 3 মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সো আপনারা যারা প্রি অর্ডার করতে চান করে ফেলতে পারেন। তো গাইজ, এই ছিল এই ওপো রেনো 80 নিয়ে বিস্তারিত। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আপনার কাছে ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।